ওয়েলকাম এভরিওয়ান। চলে এসেছি আমরা টেকনিক্যাল সিরিজের পার্ট নিয়ে আপনাদের জন্য। আইএলএম এর পক্ষ থেকে আমি জয়ন্ত সরকার, একজন রিসার্চ অ্যানালিস্ট কাম ইকুইটি ডেরিভেটিভ অ্যানালিস্ট। সেখানে দাঁড়িয়ে আমরা যে জিনিসটা শুরু করতে চলেছি আজকে থেকে, দিস ইজ দ্য ডে নাম্বার 1, যেখানে আমরা শুরু করব টেকনিক্যাল সিরিজের একদম কোর কনসেপ্ট। কোর মানে শুধুমাত্র কোর মুখে বলে কোর নয়, সেই কোর যেটা হবে সেটা কিন্তু সত্যি কোর কনসেপ্ট। কারণ সেখানে আমরা শুরু করব যেখান থেকে, একদম বেস ফাউন্ডেশন থেকে একদম রুফ টপ অবধি, এবং যদি সম্ভব হয় তার উপরে সোলার প্যানেল কিভাবে সেট করা যায়, মানে স্টক মার্কেটের এটা, ঠিক আছে? এটা কোনো রকম বিল্ডিং মেটেরিয়াল তৈরি করা বা সেই রকম কোনো ব্যাপার স্যাপার নয়, বা সেরকম কোনো প্ল্যাটফর্ম নয়। আমরা স্টক মার্কেটের একদম ডিপ ডাইভ করব, বেস ফাউন্ডেশন থেকে শুরু করে রুফ টপ, অ্যাজ ওয়েল অ্যাজ যদি সম্ভব হয় সোলার, বা ভেতরে আপনার লাইটের ফিটিংস কি হবে, যেভাবে আপনারা বাড়িঘর করেন, ঠিক আছে? সেরকম স্ট্রাকচারের আকার নিয়ে চলে এসেছি আমরা টেকনিক্যাল সিরিজে। সেখানে যারা যারা প্রথম থেকে শেষ অবধি পুরো সিরিজগুলোতে উপস্থিত থাকবেন, সেখানটায় তাদের জন্য কিন্তু প্রচুর উপকার হবে, আমি এইটুকুনি বলতে পারি। আমি 2008 থেকে এই স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছি, এবং সেখানে 2008 থেকে অনেক কিছু দেখেছি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলো দেখবেন কাইন্ডলি, ঠিক আছে? ওই মাঝখানে স্কিপ করে করে গেলে হবে না, তাহলে পরে কিন্তু হাফ নলেজ হয়ে যাবে, এবং স্টক মার্কেট হাফ নলেজের জায়গা নয়, এটা কিন্তু কমপ্লিট নলেজ নিতে হবে, এবং সেটাকে প্র্যাকটিস করতে হবে, ব্যাক টেস্টিং করতে হবে। মানে ব্যাক টেস্টিং, ফরওয়ার্ড টেস্টিং, বোথ ইজ রিকোয়ার্ড টু লার্ন প্রপারলি ফ্রম দ্য স্টক মার্কেট, টু গেট এ বেটার রিটার্ন ইন নিয়ার ফিউচার। ভবিষ্যতে ভালো ইনকাম করার জন্য বা ভালো প্রফিট করার জন্য যে যে প্রয়োজনীয় বিষয়গুলো দরকার, সেগুলো কাইন্ডলি নিজের ঝুলিতে রাখুন, তারপরে এগোন। না হলে পরে কিন্তু স্টক মার্কেট সমস্ত ঝুলিতে আপনার কাছে যা আছে সেগুলো সব কেড়ে নেবে। খারাপ লাগতে পারে কথাটা, শিক্ষাটা সবার আগে জরুরি। যে কোনো জিনিস করতে যাওয়ার আগে সেটা ভেবে করা উচিত, এবং সেটা শিখে করা উচিত। উইদাউট নলেজ বা হাফ নলেজ ইজ এ ভেরি ডেঞ্জারাস, বলাটাও ভুল। দিস ইজ এ টু মাচ ডেঞ্জারাস, টু মাচ। যতগুলো টু লাগানো যায় ততগুলো ডেঞ্জারাস। চলুন তাহলে, আমি চলে এসেছি আপনাদের জন্য কিছু ঝুলিতে সাজিয়ে নতুন নতুন জিনিস নিয়ে একটু স্ক্রিন শেয়ার করব। সাথে চোখ রাখবেন একদম প্রথম থেকে শেষ অবধি, তাহলে পরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি আলোচনা করব। ওকে, চলুন। চলে এসেছি আমরা আমাদের একটা ছোট্ট পিডিএফ নিয়ে, পিডিএফ কাম পিপিটি। তো যে পিপিটির ভেতরে কিছু কিছু ছোট্ট করে সেন্টেন্স লেখা রয়েছে, যে কনসেপ্ট গুলো নিয়ে কথা বলবো এখন, সেই কনসেপ্ট গুলো হচ্ছে আমাদের কোর ক্যারেক্টার অফ দ্য স্টক মার্কেট। হোয়াট ইজ কোর ক্যারেক্টার, সেটা আমাদের আগে জানতে হবে। মার্কেটের মেইন ক্যারেক্টার হচ্ছে, মার্কেট সবসময় লাফালাফি করে, আবার সব সময় থেমে থাকে। কথাটা একটু ডিপ্লোম্যাটিক হয়ে গেল। এই কথাটা ডিপ্লোম্যাটিক লাগতে পারে, কিন্তু ডিপ্লোম্যাটিক নয়। মার্কেটটাই হচ্ছে পুরোপুরি ডিপ্লোম্যাটিক একটা জায়গা। তো সেই ডিপ্লোম্যাটিক জায়গাটাকে নিজেদের কিন্তু সেখানটা সিম্পল এবং ইজি করতে হবে উইথ প্রপার লার্নিং। তার জন্য আমাদের জানতে হবে কোর কনসেপ্ট অফ দ্য স্টক মার্কেট। বাজারের কোর কথা বা মূল কথা যেটা, আমাদের সেটা জানতে হবে। মূল মন্ত্রটা কি? মূল মন্ত্র হচ্ছে, মার্কেট ইভেন যখন রয়েছে, ইভেন মানে যখন স্টেবল রয়েছে, কোনো মোমেন্টাম নেই মার্কেটে, ঠিক আছে, দিস ইজ কল্ড নো মুভমেন্ট ইন মার্কেট। এবং সেখান থেকে বাজার আনইভেন হয়ে যায়, আনইভেন মার্কেট হয়ে যায়। মানেটা হচ্ছে ইদার সাইড মুভমেন্ট করে। মানে বাজার একটা জায়গায় থেমে রয়েছে, সে সেখান থেকে ওপরে যাবে, অথবা বাজার থেমে রয়েছে, সে সেখান থেকে নিচে যাবে। এটাই হচ্ছে তার ক্যারেক্টার। সে বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারে না। এমন, এখন যেমন ধরুন আমি চেয়ারে বসে আছি, তো আমি কিন্তু বেশিক্ষণ চেয়ারে বসে থাকতে পারবো না। একটা হিউম্যান সাইকোলজি বা হিউম্যান নেচার, সেরকমই স্টক মার্কেটেরও বিশেষ কিছু বিশেষত্ব বা নেচার রয়েছে। সেই নেচার মধ্যে এটি হচ্ছে সব থেকে বড় নেচার। সে কিন্তু সব সময় থেমে থাকে না, বা সব সময় লাফালাফিও করে না। যতক্ষণ লাফালাফি করলো, লাফালাফি করার পরে সে থামবে, এবং যখন সে থেমে থাকবে তারপর আবার সে লাফালাফি করবে। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ স্টক মার্কেট, এবং দিস ইজ দ্য ক্যারেক্টার অফ হিউম্যান অ্যাজ ওয়েল অ্যাজ এভরি স্পিসিস ইন দিস ওয়ার্ল্ড। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু নেচার তাই। হাওয়া বইছে, হাওয়া থেমে গেল, হাওয়া থেমে রয়েছে, আবার হাওয়া বইবে। এটাই হচ্ছে ক্যারেক্টার, এটাই পৃথিবীর ধর্ম, এটাই ইকোসিস্টেম। তো সেখানে স্টক মার্কেটও তার বাইরে নয়। স্টক মার্কেটও যেহেতু এই ইকোসিস্টেমেরই একটা পার্ট, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারও ক্যারেক্টার এরকমই আমাদের মতনই, ঠিক আছে? বাট সেটাকে বুঝতে হবে কতক্ষণ সে দাঁড়িয়ে রয়েছে, এবং কতক্ষণ পরে সে উপরের দিকে যাবে আবার নিচের দিকে পড়বে। সেটা হচ্ছে মেইন কনসেপ্ট। সেই জায়গাটাকে ধরতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং যখন বাজার আনইভেন রয়েছে, লাফালাফি করছে, ইদার সাইড মুভমেন্ট করছে, এই যুদ্ধের খবর, এই অশান্তির কোনো একটা খবর চলে আসছে, এই বাজেট চলে আসছে, এই কোনো দেশের মধ্যে গোলাগুলি লেগে রয়েছে, যা রয়েছে আনইভেন রয়েছে, হঠাৎ বাজার শান্ত হয়ে গেল।
কেউ বুঝতেই পারেনি যে হরমুজ মোটামুটি স্টেবল হয়ে যাবে, তেল আসতে শুরু করবে এবং আমার সেখান থেকে তেলও পাবো। তেলের দাম হয়তো বেড়ে রয়েছে, এখন আগামী দিনে কমবে কি কমবে না আমি সেই তো যুক্তি তর্কেতে যাচ্ছি না, বাট ওভারঅল যে জিনিসটা সেটা যে থেমে যাবে লোকের আইডিয়া ছিল না। অনেকে ভেবেছিল দিস ইজ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল বুঝি, সমস্ত দেশ উঠে পড়ে লেগে গেছিল, মিডিল ইস্ট জ্বলছিল, সেখান থেকে সব ঠান্ডা হয়ে গেল, কি করে হলো? এটাই মার্কেট। মার্কেট সব কথা বলে, এবং মার্কেটে যে কথাটা সব থেকে মেইন জিনিস, যে কনসেপ্টটা চলে, অনেকেই হয়তো নাম শুনেছি যারা স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এবং যারা যুক্ত নেই তাদের জন্য কিন্তু এটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। যারা যুক্ত রয়েছেন কাইন্ডলি যদি সেখানটা কোনো রকম নিজেদের সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে যেন, যদি কোনো রকম শঙ্কা থাকে যে আমি সাপোর্টটা হয়তো ভালো বুঝতে পারি না স্টক মার্কেটের, বা রেজিস্ট্যান্সটা বুঝতে পারি না, অথবা দুটোই বুঝতে পারছি না, দুটোতেই শূন্য পাচ্ছি মার্কেটে যখন কাজ করতে যাচ্ছি, পড়াশোনা করেছি, টাকা পয়সা ঢালছি, বাট টাকা কেন আসছে না, ওয়াই? তার জন্য আমাদের বুঝতে হবে বেসিক কিছু জিনিস। এই বেসিক জিনিসটাকে অ্যাডভান্স লেভেলে বা একদম সিম্পল ওয়েতে বুঝতে হবে। বহু মানুষ বহুভাবে স্টক মার্কেটের সম্পর্কে ইউটিউব, ফেসবুক, ইউনিভার্সিটিতে শেখাচ্ছে, আমিও হয়তো শেখাতে এসেছি আরো 5টা মানুষের মতন, কিন্তু আমি আপনাদের কিন্তু ওই হাফ নলেজ দিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি ফুল নলেজ দেওয়ার চেষ্টা করব, বিকজ আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেল্প করা। মেক ইট সিম্পল, কোনো রকম কমপ্লিকেটেড কিছু রাখার নয়, কিন্তু সিম্পল রাখতে হয়। মানুষকে সিম্পল সিম্পল জিনিস দিন, মানুষকে উপকার করুন। কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যাবো না, যা আছে এখানেই থাকবে, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমি আপনি কেউ এর বাইরে নই, কেউ নেতা, কেউ রাজা, কেউ মন্ত্রী, কেউ হয়তো দিন দরিদ্র, সবারই জায়গা একটাই। কেউ ওপরে যাচ্ছে, কেউ নিচে যাচ্ছে, আলটিমেটলি কিছুই হচ্ছে না, সবই এখানে পড়ে থাকছে। এর বাইরে কিচ্ছু নেই সারা পৃথিবীতে। বেসিক কনসেপ্ট হচ্ছে সাপোর্ট। সাপোর্ট ইকুয়াল টু ডিমান্ড। যেখানে ডিমান্ড রয়েছে সেখানে সাপোর্ট তৈরি হয়, এটুকুনি বুঝতে হবে। এবং সেখানে মানুষে এন্ট্রি করে। এন্ট্রি মানে কি? সেখান থেকে বাই করে। বাই করে, যে কোনো শেয়ারকে বাই করে, যাতে সেই শেয়ারটা ওপরের দিকে উঠে যায়। সেটাকে বলা হচ্ছে সাপোর্ট এরিয়া। বেসিক কনসেপ্ট। আরো ডিপ ডাইভে যাবো, এখানে শেষ হয়নি, জিনিসটাকে আমি পুরো এক্সপ্লেন করবো। ওই চার্ট, এমন কিছু জিনিস দেখাবো যেটা আপনাদের হয়তো দেখলে অনেক কিছু ক্ল্যারিটি পাবেন। নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স, মানে যেখানে সাপ্লাই রয়েছে, যখন জিনিসের দাম বেড়ে গেছে, অতিরিক্ত বেড়ে গেছে, তারপরে আর বাড়তে পারে না, সেখান থেকে জিনিসের দাম পড়ে, যে কোনো জিনিসের দাম। হয়তো দ্রব্যমূল্য বৃদ্ধির যে হার, সেটা হয়তো গ্র্যাজুয়ালি দিনের পর দিন বেড়েই চলেছে, সেটা হয়তো বাড়তে থাকবে, বাট তারও একটা এক্সট্রিম লেভেল আছে, তারপরে গিয়ে আবার সেটা পড়ে, কিন্তু সবসময় মাথায় রাখবেন। সেখানে মানুষ কি করে, যেখানে বাই করলো, নিচে বাই করলো, এই ধরুন আপনি কোনো জিনিস কিনেছেন সাপোজ 100 টাকায়, 100 রুপিস, সেটা চলে গেল 200, সেটা ডেফিনেটলি পড়ে অ্যাটলিস্ট সেটা 180 অথবা 150 এই সমস্ত লেভেলে আসতে বাধ্য বা আসে, এটাই নেচার। যে জিনিসকে আপনি উপরে ছুড়বেন সে উপর থেকে নিচে পড়বে। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দিস আর্থ, বা এই এই পৃথিবীর ধর্ম এটা। আপনি যত জোরেই ছুড়ুন, আপনার গায়ে হয়তো বাহুবলী শক্তি রয়েছে, আপনি যত শক্তিতে উপরে ছুড়ুন, সেটা কিন্তু একটা লিমিটেশন অব্দি যাবে। আপনি স্কাই ইজ দ্য লিমিট বলি হয়তো কথাটা, কোথায় যাবে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই ঘুরবে। আপনি এখান থেকে ছুড়লে হয়তো জাপানে গিয়ে পড়লো, কিন্তু এই বিশ্বের মধ্যেই থাকবে বা পৃথিবীর মধ্যেই থাকবে, সেটা কিন্তু আপনার হয়তো বহু শক্তি, ঠিক আছে? আমরা রামায়ণ, মহাভারত বা মহাকাব্য যাই দেখেছি, যে যা দেখেছি, ঠিক আছে, সব জায়গাতে কিন্তু শক্তির একটা লিমিটেশন দেখেছি। সেই লিমিটেশন কিন্তু একটা জায়গায় গিয়ে খতম হয়ে যায় বা এন্ড হয়ে যায়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে? দিস ইজ দ্য ক্যারেক্টার অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এটা আমাদের বুঝতে হবে যে সাপ্লাই কোনটা, ডিমান্ড কোনটা। যেটাই আমাদের সাপোর্ট, সেটাই আমাদের ডিমান্ড, সেটাই আমাদের বাই প্রাইস, সেটাই বাই প্রাইস। কি করে ফাইন্ড আউট করব পারফেক্ট সাপোর্ট? কি আমরা খুঁজতে পারি? খোঁজার জন্য আমি হেল্প করব। সাব পারফেক্ট রেজিস্ট্যান্স কি আমরা জানি, যেখানটা আমরা সেল করে প্রফিট বুক করব? অথবা নতুন করে যদি কেউ ফিউচার ট্রেডিং করছেন, সেখানে সেল করবেন কিভাবে বুঝতে পারছেন না? পারফেক্ট রেজিস্ট্যান্স জানুন আগে। এবার সেখানে দাঁড়িয়ে একটা বাজারের সত্য কথা হচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান নট বি পার্মানেন্ট ফর লাইফ টাইম। সারা জীবন কিন্তু একই সাপোর্ট, একই রেজিস্ট্যান্স চিরকাল কাজ করবে না। হয়তো ক্যারেক্টারটা একই টাইপের থাকবে, 10 টাকা উঠলে 10 টাকা পড়ে, 20 টাকা উঠলে 20 টাকা পড়ে, ঠিক আছে, সেটা হয়তো তার ক্যারেক্টার। সেই ক্যারেক্টারও চেঞ্জ হয়। সেই ক্যারেক্টারও হয়তো একটা সময় 15 টাকা করে উঠবে, 15 টাকা করে পড়বে, বা বিশ বিশ টাকার জায়গায় 30 টাকা করে উঠবে, 30 টাকা করে পড়বে, ক্যারেক্টার চেঞ্জ হয়। মানুষের যেরকম ক্যারেক্টার চেঞ্জ হয়, যেমন আপনারা এখানে শেখার জন্য বসে আছেন যারা শিখতে চাইছেন, সেরকমই কিন্তু মার্কেটও নিজের ক্যারেক্টার চেঞ্জ করে। কারণ মার্কেটটাকে পরিচালনা করছে তো কোনো মানুষ। এটা তো কোনো মঙ্গল গ্রহ বা ভিন গ্রহের থেকে কোনো প্রাণী এসে স্টক মার্কেটকে পরিচালনা করছে এমন নয়। সাইকোলজি পেছনে কিন্তু রয়েছে, সেই স্টক মার্কেটের পেছনে কিন্তু আলটিমেটলি মানুষের হাত রয়েছে। সেই মানুষের সাইকোলজিটাকে ইনডাইরেক্ট ওয়েতে আপনি বুঝছেন, ইনডাইরেক্ট অ্যাপ্রোচে বুঝছেন, তার জন্য আপনারা চার্ট দেখেন, প্রাইস অ্যানালিসিস করেন, ডেটা রিড করেন, বাট তারপরে হাঁপিয়ে উঠছেন। চেষ্টা করছি সমাধান করার, ঠিক আছে? আসুন তাহলে নেক্সট হচ্ছে আমাদের কাছে, ওয়েন মার্কেট ব্রোক দ্য সাপোর্ট টু ক্রিয়েট নিউ লো। নতুন লো তৈরি করার জন্য সাপোর্ট মার্কেট ব্রেক করে থাকে।
একটা সাপোর্ট, এই সাপোর্ট ভেঙে গেল, কেন ভাঙলো? এই যে সাপোর্ট ছিল কেন ভাঙলো? বাজার নতুন লো তৈরি করবে, কোম্পানির ফান্ডামেন্টাল খারাপ হচ্ছে, কোম্পানির ম্যানেজমেন্টে গন্ডগোল, কোনো রকম চেঞ্জেস এসছে, কোম্পানির সেল নেই, প্রোডাকশন নেই, প্রোডাক্টিভিটিতে গন্ডগোল, তাহলে পরে তো সেই কোম্পানির প্রাইস নিচে পড়তে বাধ্য, কারণ সেখানে লোকজন আর ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেই কোম্পানির প্রোডাক্ট লোকজন কিনছে না, তার জন্য সেই কোম্পানির শেয়ার নিচে পড়ছে অটোমেটিক। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য স্টক মার্কেট। এটাই বাজার বুঝিয়ে থাকে আমাদের, যে বাজার কেন ভাঙলো, সাপোর্ট কেন ভাঙলো। কিছু তো কারণ রয়েছে, বা কোনো ইন্টারনাল নিউজ রয়েছে, বা এক্সটার্নাল কোনো নিউজ ফ্ল্যাশ হয়ে গেছে, যেটা কোম্পানির হয়তো সিক্রেট ছিল, কোনো খারাপ কিছু কোম্পানি করেছে, কোনো ব্যাংকরাপসি করেছে, জানতে হবে আমাদের। এবং মার্কেট যখন রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, কেন ব্রেকআউট করলো, এই প্রশ্নগুলো কখনো করবেন না বাজারকে। বিকজ মার্কেট ইজ সুপ্রিম, মার্কেট ইজ গড। বিকজ 94 ইয়ার্সে দাঁড়িয়ে মিস্টার ওয়ারেন বাফেট 14 বছর বয়স থেকে উনি ট্রেডিং ইনভেস্টিং করছেন, উনি এখনো এই বয়সে বলছেন আই এম দ্য স্টুডেন্ট অফ দিস মার্কেট, আই এম নট এ টিচার। তাহলে পরে আমরা কোনো ক্ষেতের মূল্য নই যে আমরা বলবো যে আমরা এই মার্কেটের সব জানি। আমরা চেষ্টা করছি, লার্নিং করছি, আমরা বিগ প্লেয়ারের পেছনে পেছনে থাকবো। বিকজ আই হ্যাভ কাম টু হেল্প আওয়ার রিটেল ইনভেস্টার, রিটেল ট্রেডার, তাদেরকে হেল্প করার জন্যই আমি আজকে এই সেশনটা শুরু করেছি। এমন নয় সেখানটায় বিশাল আপনাদের সামনে নাম ইজ্জত কামানোর জন্য এসেছি, ওরকম কোনো ব্যাপার না। আমি শুধুমাত্র আপনাদের হেল্প করার জন্য এসেছি। যদি হেল্প নেওয়ার মেন্টালিটি বা পাশাপাশি যদি লার্নিং করার মেন্টালিটি রাখেন, তাহলে পরে আমি আপনাদের পাশে চিরকাল আছি, থাকবো। ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স কে বোঝার একটা বেসিক বেসিক কনসেপ্ট বলি। ধরে নিচ্ছি দিস ইজ এ হাউস, দিস ইজ এ হাউস, এটা একটা বাড়ি। এই বাড়িটা আমরা যদি বলে থাকি দিস ইজ এ হাউস, চলুন হাউস লিখে দিই এক্সাম্পল বোঝানোর জন্য। এটুকুনি যথেষ্ট। একটা বাড়ির এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝাই। কালারটা গ্রিন হয়ে গেল, ওকে, ডাজ নট ম্যাটার। তো এটা যদি বাড়ি হয়ে থাকে, এই বাড়িতে ধরুন আমরা বসবাস করি, ঠিক আছে? এখানে বেশ কিছু মানুষ বসবাস করে, ঠিক আছে? দিস ইজ দ্য লিভিং প্লেস। সেখানে এটা হচ্ছে আমাদের কাছে গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এবং এটি হচ্ছে ফিফথ ফ্লোর। 5 তলা একটা বাড়ি, বেশ সুন্দর দেখতে, ত্রিভুজাকৃতি, ওপরে ছাদটা রয়েছে, রুফটপটা বেশ সুন্দর, যাতে ঝড় বৃষ্টি রোদ অনেক কিছু থেকে সেফটি হয়, জল জমবে না, ছাদ ভালো থাকবে। যাই হোক, আপনি যে চিন্তা ভাবনা করে করেছেন। এবারে আমরা প্রথমে কি একবারে লাফ দিয়ে কি 5 তলাতে বসবাস করতে পারি? নিশ্চয়ই না। আমাদের শুরু হয় এখানটায়। ধরুন একটা বল, আপনার হাতে একটা বল রয়েছে, একটা বল আপনি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, বলটাকে আপনি ড্রপ করলেন, বলটা এরকম কোনো জায়গা থেকে আপনি ড্রপ করলেন, একদম ফ্লোরে, ফ্লোরে আপনি ড্রপ করলেন। ড্রপ করলে বলটা এখানে পড়বে, পড়ার পরে বাউন্স করে বলটা ম্যাক্সিমাম এই ফার্স্ট ফ্লোরের যে বেস রয়েছে সেই বেসে গিয়ে ধাক্কা খাবে। তারপরে বলে হয়তো প্রচুর প্রেসার ছিল, আবার হয়তো বলটা এখানে এলো, আবার এখানে আসবে, এবার আরো বেশি প্রেসার আপনি এখান থেকে দিলেন, আবার আপনি এখান থেকে আর একটা প্রেসার ক্রিয়েট করলেন প্রচুর জোরে, বলটা কিন্তু এবার এই টপটাকে ভেঙে দেবে। এটাকে বলা হচ্ছে ব্রেক আউট, এটাকে বলা হচ্ছে ব্রেক আউট। প্রথমে আপনার কাছে কি কি ছিল? এই বেসমেন্টটা, এই বেসমেন্টটা ছিল আপনার কাছে সাপোর্ট, এটা ছিল আপনার কাছে সাপোর্ট, এবং এটা ছিল, এই লাইনটা ছিল আপনার কাছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা ছিল আপনার সাপোর্ট, এটা ছিল আপনার রেজিস্ট্যান্স। যখন সাপোর্ট নিচে ছিল, রেজিস্ট্যান্স যখন উপরে ছিল, রেজিস্ট্যান্স ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে বলটা কি করবে? বলটা আপনার খুব বেশি হলে এতটুকুনি যেতে পারবে, যাওয়ার পরে বলটা আবার এখানে কিন্তু সাপোর্ট নেবে, বল কিন্তু আর নিচে পড়বে না, কারণ এ ফার্স্ট ফ্লোরে উঠে গেছে। এবারে উপরের যে যে এটা রয়েছে, বেসটা রয়েছে, সেই বেসটাকে কিন্তু সে ধরে ফেলেছে। ধরার পরে সেই বলটা কিন্তু এখানে আপনি আবার জোরে প্রেসার দিলেন, বলটা আবার এখানে গিয়ে হয়তো ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পরে বলের একটা তো লিমিটেশন রয়েছে, আপনারও একটা শক্তি লিমিটেশন রয়েছে, বলটা আবার এখানে এলো, আপনি বললেন না, হবে না, আরো শক্তি লাগাতে হবে, এই প্রেসারে কাজ হবে না। এই যে রেজিস্ট্যান্সটা ছিল, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এখন আপনার কাছে হয়ে গেল একটা সাপোর্ট। মন দিয়ে শুনবেন প্রত্যেকে, যারা যারা এই সিরিজটা দেখছেন, প্রত্যেকটা ক্লাসে এরকম ইম্পর্টেন্ট জিনিস আলোচনা হবে। এটাই আপনার কাছে সাপোর্টের কাজ করবে, তখন কিন্তু এটা আর রেজিস্ট্যান্স রইলো না, এটাকে আমরা মুছে দেব। মন দিয়ে শুনবেন প্রত্যেকে, মোছার সময় কিন্তু কেউ কনসেন্ট্রেশন লুজ আউট করবেন না। যেটা কিন্তু আপনার কাছে হয়ে গেল তখন সাপোর্টের কাজ করছে। এটা আপনার কাছে হয়ে গেল নেক্সট রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা আপনার তৈরি হয়ে গেল একটা রেজিস্ট্যান্সের জায়গা। স্পেলিং নিয়ে কেউ কোনো রকম কমেন্ট করবেন না, কারণ জিনিসটা বুঝুন আগে, ঠিক আছে? বোঝানোর জায়গাটা অন্য জায়গা আছে, এটাকে জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি। এবার আপনি প্রচুর জোরে প্রেসার দিচ্ছেন, এবার কিন্তু এটা ভেঙে গেল, ভেঙে সোজা এই সমস্ত জায়গায় গিয়ে হয়তো পুরোপুরি গেল না, কাছাকাছি গেল, গিয়ে এখানে এসে ড্রপ করলো। তারপরে আপনার কাছে যে জায়গাটা আপনার কাছে রেজিস্ট্যান্স ছিল, এটাই আপনার কাছে কিন্তু আবার নেক্সট হয়ে গেল সাপোর্ট, আর এটা আপনার কাছে হয়ে গেল একটা নতুন রেজিস্ট্যান্স। এইভাবেই কিন্তু মার্কেট এই এই
এই করতে করতে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স বারবার কিন্তু মার্কেটে চেঞ্জ হয়। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ স্টক মার্কেট। একদম কোর কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্ট। এবার যদি আমরা ধরি বলটা আপনার ওপর থেকে ছুড়লেন, আপনি বলটা এবারে প্রথমে নিচ থেকে ছুড়েছিলেন, যে গ্রাউন্ড ফ্লোর থেকে ছুটতে ছুটতে আপনি ড্রপ করতে করতে ওটাকে ফাইনালি ফিফথ ফ্লোরে হয়তো নিয়ে চলে গেলেন। এবারে আপনার মাথায় এলো এবার আমি ওপর থেকে ছুটবো, আপনি ওপরে উঠে গেলেন, আপনার কাছে লিফট রয়েছে, বিশাল সম্পত্তির মালিক আপনি। সেখান থেকে দাঁড়িয়ে আপনি একটা বলকে থ্রো করলেন, ঠিক আছে, ওপর থেকে শক করে বলটাকে ছুড়লেন, বলটা প্রথমে এখানে ড্রপ করলো, এটা তখন আপনার কাছে সাপোর্ট, এটা আপনার কাছে সাপোর্ট। এবারে বলটা এতদূর জাম্প করলো, রেজিস্ট্যান্সে গিয়ে আটকালো, এটা আপনার কাছে রেজিস্ট্যান্স, এর উপরে আর জায়গা নেই হয়তো, ঠিক আছে। এবার বলটা এখান থেকে জোরে প্রেসার দিলেন, বলটা এটা ভেঙে নিচে চলে এলো সোজা এখানে, তাহলে সাপোর্ট কিন্তু ব্রেক ডাউন হয়ে গেল, সাপোর্ট আপনার হয়ে গেল ব্রেক ডাউন। তাহলে পরে কিন্তু বলটা আর উপরে উঠতে পারবে না এবারে চট করে, সে কিন্তু এখান থেকে এই ওপরে গিয়ে কিন্তু ধাক্কা খাবে, আবার এই বেসমেন্টে আসবে, তখন আপনার কাছে দিস ইজ দ্য সাপোর্ট, দিস ইজ দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে, শর্ট ফর্মে লিখছি এসইউপি আর ইএস, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স এর কাজ করছে, বাজারকে এই বলকে আপনি আবার এখান থেকে ধাক্কা দিলেন, বাজার চলে আসছে, বাজার নিয়ে আসবো এখনই। এবার বলটা আর টিকতে পারলো না, নিচে এলো, কোথায় সোজা এলো, একদম থার্ড ফ্লোরের যে বেসমেন্ট সেই বেসে কিন্তু এসে দাঁড়ালো, সেটা তখন আপনার কাছে নতুন সাপোর্ট হলো, এটা হলো আপনার নিউ সাপোর্ট। আর এটা আপনার কাছে সাপোর্ট ছিল, এটা আর থাকলো না, এটা হয়ে গেল আপনার কাছে রেজিস্ট্যান্স, সেটাও আপনার কাছে নিউ হয়ে গেল। বলটা এইভাবেই ঝুলতে ঝুলতে আবার উপর থেকে নিচে পড়লো, তখন আপনার কাছে এটা হয়ে গেল আবার আপনার কাছে নিউ সাপোর্ট। এটা কিন্তু তখন আবার এখানে গিয়ে যখন ধাক্কা খাবে, দিস ইজ নিউ রেজিস্ট্যান্স ফর ইউ। এই হচ্ছে বাজারে ক্যারেক্টার, আর কিচ্ছু নেই বাজারে। এটাই কোর কনসেপ্ট, এটাকে সবার আগে বুঝতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরে কিন্তু মার্কেটের আপনি অর্ধেক কাজ করে ফেলেছেন, আমি এইটুকুনি চ্যালেঞ্জ করে বলতে পারি। যার কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স ডিফাইন রয়েছে পুরোপুরি, হি ক্যান ডু সামথিং ইন স্টক মার্কেট। স্টক মার্কেটে অন্য কোথায় কে কি করবে আই ডোন্ট নো, বাট স্টক মার্কেটে তার কিন্তু হাফ জব ডান হয়ে গেছে, সে কিন্তু সেখান থেকে ম্যাক্সিমামটাকে রিচ করে নিতে পারবে, কারণ সে জানবে মার্কেটের ট্রেন্ড, সে জানবে মার্কেটের ডিরেকশন, ইদার ছুটবে না সে আপাতত নো মোমেন্টাম নিয়ে চুপ করে বসে থাকবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ স্টক মার্কেট। আমি এই কারণে এতগুলো কথা প্রথমে বললাম আপনাদের, যে এটাকে আগে বুঝতে হবে। এবারে আপনাদের জাস্ট এক্সাম্পলের সাথে দেখাই যে পাস্ট হিস্ট্রি কি বলছে, স্টক মার্কেটের হিস্ট্রি কি বলছে। হিস্ট্রি রিপিটস, এই কথাটা আমরা শুনেছি, বাট হিস্ট্রি কি সত্যি রিপিট করে? ইয়েস, রিপিট করে। আমরা শুধুমাত্র আমাদের একটা জিনিস অ্যানালিসিস করবো, আমাদের নিফটি, আমরা যেহেতু ভারতবাসী, ভারতীয়, সেখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান নিফটি নিয়ে আলোচনা করাটা অবশ্যই আমাদের সাজে। তো তাহলে পরে নিফটি নিয়ে একটু জাস্ট আমরা এক্সাম্পল দেখাবো এখানটায়, যে নিফটি জবে থেকে চার্ট ওয়াইজ রয়েছে, চার্ট রয়েছে আমাদের কাছে নিফটির চার্ট, যেটা আমাদের কোনো একটা ব্রোকার প্ল্যাটফর্ম বা আপনি ট্রেডিং ভিউতে গেলেও পেয়ে যাবেন। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে নিফটির চার্ট খোলা রয়েছে, এটা মান্থলি টাইম ফ্রেমের একটি চার্ট, যেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্লট করা রয়েছে। এখানে ক্যান্ডেলস্টিক সম্পর্কে যদি কেউ জেনে থাকেন তো ওয়েল অ্যান্ড গুড, ক্যান্ডেলের নাম মেনশন করার দরকার নেই। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 1990, আজ থেকে ঠিক 36 বছর আগে যখন নিফটির প্রথম চার্টটা দেখা যাচ্ছে এই চার্টে, তার লো ছিল 279, হাই ছিল 347.40। প্রথম মাসে জুন, এই জুলাই মাস, আজকে হচ্ছে জুলাই 2026, জুলাইতেই শুরু করছি আজকে, ঠিক আছে, 2 জুলাইতে কিন্তু তৈরি শুরু হয়েছিল স্টক মার্কেট, মানে এই নিফটির চার্টটা। স্টক মার্কেট তার অনেক আগেকার জিনিস, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে 2 জুলাই 1990 প্রথম দিন ছিল যেখান থেকে আমাদের এই ক্যান্ডেল স্টিকটা দেখতে পাচ্ছি, এবং আজকে হচ্ছে 2 জুলাই 2026, ঠিক আছে। কোইন্সিডেন্স আমি জানতাম না, বা এই ডেটটা মনেও নেই, যেদিকে আমি আজকে রেকর্ডিং করছি এই সেশনটা, ঠিক আছে। কোইন্সিডেন্স, সবই কোইন্সিডেন্স এই বাজারে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই নিফটি উঠতে উঠতে গিয়ে সোজা ঠেকলো 480-তে, 280-র নিফটি চলে গেল 480, মানে 200 পয়েন্ট উপরে গেল, হোয়াট এভার, যা গেল গেল, সেটাই আমাদের কিছু এসে যায় না। নিফটি অনেকের মনে হচ্ছে আজকে তো 24,000, সেই সময় 200-400 ছিল নিফটি, ইয়েস তাই ছিল। ইকোনমি ছোট ছিল, আজকে ইকোনমি বড় হয়েছে, গ্রো করেছে আমাদের দেশ, আরো গ্রো করবে আগামী দিনে, এটাই আমাদের এক্সপেকটেশন। সেখানে বাজার যখন এই হাইটা তৈরি করলো, সেখান থেকে বাজার নিচে এলো, সেখান থেকে বাজার কি করলো, বাজার নিচে এলো, নিচে এসে কিছুটা নিচে এলো, পুরোপুরি নিচে এলো না, সেখান থেকে নতুন তো, সে সেখান থেকে একটা রেঞ্জকে কেটে চলে গেল। যখন এই রেঞ্জকে কেটে গেল এবং তার আগে যে লোটা তৈরি করলো, এই লোটা আমাদের কাছে ছিল প্রথম একটা সাপোর্টের জায়গা, প্রিভিয়াস সাপোর্ট, এগুলোকে আমরা বলছি প্রিভিয়াস সাপোর্ট। আমাদের হিস্টোরিক্যাল চার্ট দেখছি তো, ব্যাক টেস্টিং করে আমরা আলোচনা করছি, এটা ছিল আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স, সেই সময়কার রেজিস্ট্যান্স, সেটাকে ব্রেকআউট করলো, ব্রেকআউট করে বাজার, ব্রেকআউট করে করে সেখান থেকে বাজার একটা টপ তৈরি করলো,
অলমোস্ট চলে গেল 1200 1500 নিফটি, 1200 1250 নিফটি চলে গেল। এবং সেখান থেকে একটা রেজিস্ট্যান্স নিল বাজার, সেখান থেকে বাজার নিচে পড়লো। এগুলো নতুন রেজিস্ট্যান্স, এগুলো নতুন রেজিস্ট্যান্স, এবং সেখান থেকে বাজার নিচে পড়লো, দিয়ে নতুন একটা সাপোর্ট তৈরি করলো বাজার। কিন্তু এখানে আসলে সেটা হতো ভালো সাপোর্ট, সেখানে আসেনি বাজার। বাজার কিন্তু সেখান থেকে আরো অনেকটা আগে এসে থেমে গেল, এবং সেখান থেকে এই যে সুইং হাই যেটা ছিল প্রিভিয়াস রেজিস্ট্যান্স, এটাকে ব্রেকআউট করলো, যেগুলোকে অনেকেই শুনে থাকেন যে ফলস ব্রেকআউট বা ফলস ব্রেকডাউন, নাম শুনেছেন। ফলস ব্রেকআউট, ফলস ব্রেকডাউন কেন হয় তার জন্য স্পেশাল ইন্ডিকেটর শিখতে হবে, তাহলে বুঝতে পারবেন হুইচ ওয়ান ইজ দা ফলস ব্রেকআউট, হুইচ ওয়ান ইজ দা ফলস ব্রেকডাউন। বাজার একটু নিচে এলো, পজ দিল, নিয়ে আবার ব্রেকআউট করার চেষ্টা করলো, পারলো না। মানে এখানটা কিছু একটা কারসাজি ছিল বাজারে, যে যার জন্য বাজার উঠতে পারেনি। এবং সেই সময় হর্ষদ মেহতারও স্ক্যাম ট্যামের ব্যাপার ট্যাপার গুলো চলছিল। বাজার কিন্তু সেখান থেকে নতুন টপ তৈরি করলো, করে বাজার নিচে এলো, নিউ সাপোর্ট তৈরি করলো, নিউ সাপোর্ট তৈরি করলো। এবং আমরা সাপোর্ট কোনগুলোকে ধরছি ভালো করে একটু লক্ষ্য রাখবেন। আমরা একদম লো গুলোকে সাপোর্ট ধরছি, ওপর থেকে বাজার যখন নিচে পড়ছে দিস ইজ কল্ড সাপোর্ট। এবং বাজার নিচ থেকে যখন ওপরে গিয়ে টপ তৈরি করছে সেগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স। এই কথাটা মাথায় রাখবেন, বাজার যখন নিচ থেকে ব্রেকআউট করে নতুন হাই বানাচ্ছে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এবং বাজার সেই হাই থেকে যখন নতুন লো তৈরি করে সেগুলোকে বলা হয় সাপোর্ট। এইভাবে বাজার সাপোর্ট রেজিস্ট্যান্স বানাতে বানাতে সেখানে দেখুন যত লো রয়েছে, লো এর এরিয়াগুলোকে কিন্তু আমরা বলছি সাপোর্ট। কখনোই কিন্তু আমরা এই যে হাই এরিয়াটা, এই হাই হাই এরিয়াটাকে কিন্তু আমরা সাপোর্ট বলছি না, এটা কিন্তু আমাদের কাছে রেজিস্ট্যান্স। কিন্তু রেজিস্ট্যান্স তো বলছি না, মানেটা কি? দু রকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এখানে রেজিস্ট্যান্স আমরা বলছি না, এগুলোকে রেজিস্ট্যান্স বলা যায় না। এগুলোকে রেজিস্ট্যান্স বলা যায় না। যখন মাঝখানে কোনো রেজিস্ট্যান্স থাকে, একটা হাই একটা লো এর মাঝামাঝি, সেগুলো ভালো রেজিস্ট্যান্স বা ভালো সাপোর্টের কাজ কখনো করে না। এটা আপনার জন্য ভালো সাপোর্টের কাজ করবে, কারণ এখানে একটা দুটো তিনটে তিনবার কিন্তু সাপোর্ট নিয়েছে। এইগুলো হচ্ছে আপনার কাছে স্ট্রং সাপোর্টের জায়গা। এবং এই হাই, এই হাই, এই হাই কাছাকাছি টাইপের হাই যদি ধরি, এই দুটো হচ্ছে হাই যেগুলোকে বলা হচ্ছে ডবল টপ প্যাটার্ন। সেই ডবল টপের কাছে যখন বাজার যাচ্ছে সেখান থেকে রিজেকশন নিচ্ছে, সেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। এবং ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আরো জানতে হলে আমাদের ক্লাস জয়েন করবেন, সেখানে সমস্ত কিছু শেখানো হয়। এবং সেখান থেকে বাজার নতুন হাই তৈরি করলে, একটা রাউন্ডিং বটম ফরমেশন বা ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট করে নতুন সুইং হাই শ্যাডো সমেত উপরে হাই তৈরি করলো, বড় হাই, অলমোস্ট 1800 নিফটি চলে যায়। সেখান থেকে বাজার সমস্ত যে রেজিস্ট্যান্স, আগের রেজিস্ট্যান্স ছিল সেগুলোকে সব ভেঙে চুরে নিচে চলে এলো। দেখুন রেজিস্ট্যান্সকে কিন্তু বাজার খুব একটা বেশি সাপোর্ট হিসাবে গণ্য করে না। অনেকে বলে যে এই রেজিস্ট্যান্সটাই সাপোর্টের কাজ করবে, হ্যাঁ করে, কিন্তু সব সময় কাজ করবে না, এটা মাথায় রাখবেন। যেখানে সাপোর্ট এরিয়া রয়েছে সেই সাপোর্ট এরিয়ার কাছে গিয়ে কিন্তু বাজার সাপোর্ট নেয়। মানেটা কি দাঁড়ালো? মানেটা যদি কেউ ভালো করে বুঝতে পারেন তো তাহলে জিনিসটা আপনাদের কাছে ইজি হবে। এটা ছিল আপনার একটা রেজিস্ট্যান্স তৈরি হলো। বাজারের পুরনো রেজিস্ট্যান্স কোনটা কোনটা? এটা এটা। বাজার এখানে এলো, থামলো, বাট এখান থেকে বাজার নিচে পড়লো, এলো কোথায়? অলমোস্ট এই সমস্ত এরিয়াগুলোর কাছে যেখানে আমাদের প্রিভিয়াস সাপোর্ট ছিল, এই সমস্ত জোন থেকে বাজার কিন্তু নেক্সট সাপোর্ট নিয়ে তারপরে কিন্তু ব্রেকআউট করলো। জিনিসটা বোঝা গেল? যদি বুঝতে পারেন কমেন্টে লিখবেন যে ইয়েস আই আন্ডারস্টুড ভেরি ওয়েল। আর বুঝতে না পারলেও সেখানটায় কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখবেন। আমার হেল্প বা গাইডেন্স নেওয়ার জন্য আমি অলওয়েজ অ্যাভেলেবেল রয়েছি। তার জন্য আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে যাবেন, সেখানে আমাকে নক করবেন, আই ক্যান অ্যাসিস্ট ইউ। ঠিক আছে? এবং সেখান থেকে বাজার দেখুন এইভাবে কিন্তু বাজার নতুন নতুন সাপোর্ট তৈরি করছে, নতুন নতুন রেজিস্ট্যান্স বানাচ্ছে। রেজিস্ট্যান্স কিন্তু কখনোই আমরা এই যে এখানে যে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, সেগুলোকে কিন্তু রেজিস্ট্যান্স বলছি। এবং যেখানে বাজার ডিপ মারছে, ওপর থেকে নিচে পড়ছে, শ্যাডো বানাচ্ছে, রেড ক্যান্ডেল বানাচ্ছে, সেই সব জায়গায় কিন্তু আমরা সেগুলোকেই ধরছি প্রিভিয়াস সাপোর্টের জায়গা বলছি, বা এগুলোই সাপোর্ট হিসাবে আমরা গণ্য করছি। কখনোই কিন্তু আমরা এই যে বাজার উপরে গেল, এখানটায় যে হাইটা তৈরি করলো, বাজার উপর থেকে যখন নিচে পড়লো, বহু মানুষ বলে যে এটা সাপোর্ট, বহু মানুষ বলে থাকে যে এই এরিয়াটা বা এই জোনটা এটা সাপোর্ট। বিশ্বাস করবেন না ও কথাকে, আজকের থেকে চার্ট দেখার পরে, আজকে চার্ট দেখার পর থেকে বা এই জিনিসটা বুঝে নেওয়ার পর থেকে কাইন্ডলি কাউকে এই জায়গায় বিশ্বাস করবেন না, নিজের পড়াশোনার উপরে বিশ্বাস করুন। বা মার্কেটের যে অ্যাকচুয়াল সাপোর্ট বা অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কাকে বলা হয় সেটা আগে জানুন, তারপরে কাউকে বিশ্বাস করুন। ঠিক আছে? এটা চার্টে রয়েছে, এটা তো আমার নিজের মন গড়া চার্ট না, এটা নিফটি 50-র চার্ট। আমাদের দেশের ইকোনমিক্যাল যে প্যারামিটার, যেখানে আমাদের 50টা মেজর কোম্পানির শেয়ার লিস্টেড থাকে, যার ওয়েটেজ এই নিফটির ভেতরে থাকে, সেই ওয়েটেজের উপর বেস করে তার ইন্ডেক্সের যে চার্ট সেটা কিন্তু চলে থাকে। এবং সেটা কিন্তু 90 থেকে আমরা দেখাচ্ছি 2026 অব্দি। আমাদের কিন্তু এটা আমার নিজের তৈরি করা কোনো কিছু জিনিস নয়, মেকানিজম কিচ্ছু নেই। ঠিক আছে? এটা কিন্তু পুরোটাই স্টক মার্কেটের জিনিস। সেটাকে রিড করে আমি আপনাদের জাস্ট গো থ্রু করাচ্ছি, আর কিছু নয়।
দেখুন বাজার যে রেজিস্ট্যান্স বানালো সেখান থেকে বাজার পড়লো, কিন্তু আগের যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু সাপোর্ট বানায়নি। সাপোর্ট বানিয়েছে কোন জায়গাটাকে? বাজার এই জায়গাটাকে, যেটা আমাদের প্রিভিয়াস সাপোর্ট ছিল সেটাকে কিন্তু বাজার সাপোর্ট বানালো, বানিয়ে কিন্তু বাজার আবার ব্রেকআউট দিল, ধাক্কা খেলো কোথায় গিয়ে? রেজিস্ট্যান্সের কাছে গিয়ে কিন্তু ধাক্কা খেলো বাজার, সেখান থেকে বাজার পড়লো। বাজারে এসে পড়লো কোথায়? এখানে যে ছোট ছোট সাপোর্ট গুলো ছিল, এই যে এই লো গুলো, এগুলোকেই বাজার সাপোর্ট বানালো, বানিয়ে কিন্তু সেখান থেকে আবার রেজিস্ট্যান্সে ধাক্কা। বাজারকে তো ভাঙতে হবে, বাজার তো চিরকাল এক জায়গায় থাকবে না, উপরে যাবে। ইকোনমি ভালো হলে সে কি করে আটকে থাকবে? বাজার কিন্তু এগেন সেখান থেকে মোমেন্টাম দিল উপরের দিকে, দিয়ে নতুন রেজিস্ট্যান্স বানালো, বানানোর পর কিন্তু রেজিস্ট্যান্সের কাছাকাছি গিয়ে কিন্তু বাজারে সেখান থেকে ফল এলো। এবার অনেকে বলবেন এখান থেকে বাজার এখানে এলো কেন? বাজার অনেক কারণে আসে, তার জন্য আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে, তাহলে জানতে পারবো বাজার কেন এখানে এসেছিল বা এখান থেকে কেন ঘুরলো। টেকনিক্যাল অ্যানালিসিসের যে মেইন ইন্ডিকেটর রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের মতন যদি পাওয়ারফুল ইন্ডিকেটর শিখতে পারেন, সেটার সমস্ত রকম ডাইভারজেন্স আমি শিখিয়ে থাকি, তাহলে পরে কিন্তু জিনিসটা আপনার কাছে আরো জল ভাতের মতন হয়ে যাবে। ঠিক আছে? জল ভাত মুখে বলতে লাগে, বাট সেটা শিখতে গেলে আপনাকেও ঘাম ঝরাতে হবে, আমাকেও ঘাম ঝরাতে হবে। ঠিক আছে? ওকে, বাজার কিন্তু সেখান থেকে ধীরে ধীরে চললো 2019-20 বেশ ভালো চলছে উপরে, কিন্তু রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্সই হয়। সেখানে বাজার যখন গেল টপ তৈরি করেছে, সেখান থেকে কিন্তু এই যে রেজিস্ট্যান্স এর আশপাশে গেল বাজার, তারপরে আরেকটু উপরে গেল, ফলস ব্রেকআউট বলা হয় এগুলোকে। বাজার সেখান থেকে নিচে পড়লো, কোভিড লো তৈরি করলো, এবং কোভিড লো যদি আমরা ধরি অলমোস্ট এটাও একটা এরিয়া ছিল বা জোন অফ সাপোর্ট ছিল, যেখান থেকে কিন্তু বাজার বাউন্স ব্যাক করলো ফাইনালি 7,500-এর নিফটি তৈরি করে, 7,511 তৈরি করে বাজার নতুন করে আবার হাই তৈরি করলো, কারণ ব্রেকআউট হয়ে গেল, তো ব্রেকআউট তো হবেই, রেজিস্ট্যান্স তো কাটবে, রেজিস্ট্যান্সকে কাটতে পারে বা তাকে সম্মান দিতে পারে, এবং সাপোর্টে কিন্তু সাপোর্টকে বাঁচাতে পারে বা সাপোর্টকে ভাঙতে পারে। রেজিস্ট্যান্স এবং সাপোর্টের যে কোরিলেশন বলি, ওরা নিজেদের মধ্যে কোরিলেট করে বা ইকুয়েশনটা এইভাবে চলে, কখনো ইকুয়েশন কিন্তু রেজিস্ট্যান্স বনাম সাপোর্ট হয় না, হয় না, সাধারণত হয় না। ছোটখাটো বিষয় কখনো কখনো বাজার আসে, একটু পজ নেয়, সেখান থেকে ঘুরে যায়, ঠিক আছে, কিন্তু সব সময় কিন্তু সেটা করে না। বাজার সাপোর্টের কাছে এসে কিন্তু সাপোর্ট নিতে থাকে। বাজার দেখুন নতুন নতুন করে হাই বানাচ্ছে, যে টপ গুলো রয়েছে সেই টপ গুলো কিন্তু আমাদের কাছে রেজিস্ট্যান্স। কোন টপ গুলো ধরছি যেখান থেকে বাজার পড়েছে, সেগুলোকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি, এবং যেখানে বাজার আসছে, যেখান থেকে বাজার উপরে যাচ্ছে, সেগুলোকে আমাদের বলা হয় বটম। বাজার কিন্তু এইভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বানাতে বানাতে আজকে লাইফ টাইম হাই বানিয়েছিল 2024 সাল সেপ্টেম্বর মাসে 26,277 টাকা 35 পয়েন্ট 35, এবং রিসেন্ট যে সুইং হাই বানিয়েছিল আমাদের জানুয়ারি মাসের 1 জানুয়ারি, সেটা ছিল আমাদের 26,373.20। এই 20, তো সেখান থেকে কিন্তু বাজার নিচে পড়লো, এবং বাজারে আমাদের কাছে যেটা রয়েছে বর্তমানে, দিস ইজ দ্য ইমিডিয়েট রেজিস্ট্যান্স, দিস ইজ দ্য ইমিডিয়েট সাপোর্ট। এই লোটা লাস্ট 2 মাসে, এপ্রিল মাসে যে লোটা ছিল 22,182.55, সেটা ছিল আমাদের ইমিডিয়েট সাপোর্ট। বাজার যদি ওপর থেকে নিচে পড়ে, এখানে একবার সাপোর্ট নিতে হবে, বা যদি বাজার এখানে যায় টপের কাছে যায়, তাহলে এটাই কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে। তাহলে এই দুটোকে যদি ভাঙে উপরে বা নিচে, বাজার কিন্তু সেই দিকে যাবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তার নিচে কি সাপোর্ট থাকছে? বাজার যদি ধরুন কোনো খারাপ খবর এলো, 21,741, এটা বাজারের কাছে ভালো সাপোর্ট হবে। তার নিচে সাপোর্ট হবে আমাদের কাছে 21,130-40, এই লেভেলটা ভালো সাপোর্টের কাজ করবে, কারণ এগুলো সুইং লো রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেলের লো রয়েছে, এই ক্যান্ডেলের লো গুলোই ভালো সাপোর্টের কাজ করবে। যদি এখানে বাজার টিকতে না পারে, বাজার কিন্তু কোনোভাবেই এখানে এসে টিকবে না। অনেকের বক্তব্য থাকতে পারে এখানটায় যে 19,850 এই জায়গাটা বাজারের সাপোর্ট নেওয়া উচিত। একদমই নয়, বাজার সেখানে সাপোর্ট নেবে না। বাজার ভালো সাপোর্ট নেবে কোথায়? বাজার ভালো সাপোর্ট নেবে 18,900, মানে 19,000-এর কাছে, যেটা বাজারের একটা প্রিভিয়াস সুইং লো এর এরিয়া ছিল, সেগুলো সাপোর্টের কাজ করবে। বাট এগুলো অত ভালো সাপোর্ট নেয়। বাজার ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এটা, ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা সুইং লো ছিল, এই লোটা যদি আমরা ধরি অলমোস্ট 16,828, এইটাকে বাজার মেজর সাপোর্ট বানাবে। এই দুটো কিন্তু কখনোই ভালো সাপোর্ট হবে না, কারণ এগুলো রেজিস্ট্যান্সের সাপোর্ট, এবং এটা হচ্ছে সাপোর্টের সাপোর্ট। তার জন্য এখান থেকে বাজারে বাউন্স ব্যাক করার চান্সেসটা হাই থাকবে। তার নিচে পড়লে বাজারে অলমোস্ট এই 15,100-200, যেটা 2022 সালের লো ছিল, অলমোস্ট আমাদের জুন মাসের লো, আজ থেকে 4 বছর আগের লো ছিল 15,183.40, এইটাকে বাজারে সাপোর্ট বানাবে, কারণ সাপোর্টে এসে কিন্তু বাজার সেখান থেকে বাউন্স ব্যাক বেশি করে। প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে সাপোর্ট কিন্তু সেভাবে তারজি দেয় না, তারজি মানে গুরুত্ব দেয় না। ঠিক আছে? একটু হিন্দি চলে এসেছিল, হিন্দি ইংলিশ বাংলা সব মিশিয়ে বলি তো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ক্যারেক্টার অফ স্টক মার্কেট, এবং সেটাকে আমাদের জানতে হবে। দিস ইজ কল্ড কোর কনসেপ্ট অফ স্টক মার্কেট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সেটাকে ভালোভাবে জানুন। সকলকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি থাকার জন্য, শোনার জন্য। আগামী সিরিজের জন্য অপেক্ষা করুন, এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা সিরিজ আমরা আগামী দিনে তৈরি করতে চলেছি স্টেপ বাই স্টেপ। সব রেডি আছে, বাট সেগুলো ভিডিও আকারে দিয়ে তো আপনাদের সামনে দিতে হবে, আর একদিন দুদিন আপনাদের সেটা পড়াশোনার জন্য টাইম দিতে হবে। তার জন্য অপেক্ষা করুন, চোখ রাখুন আমার চ্যানেলের দিকে। আমার এটি হচ্ছে আমাদের, ওকে একটা মিনিট, কিছু একটা আপলোড হচ্ছিল, একটু আমি চ্যানেলটাকে আপনাদের দেখিয়ে দিই, প্রথম দিন তো। এটি হচ্ছে আমার হ্যান্ডেল
জয়ন্ত সরকার, JAYNTA SARKR 1904, যদি এই হ্যান্ডেলটায় চলে আসেন আপনারা এখানে দেখতে পারবেন যে রেগুলার আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস, উইকলি মার্কেট অ্যানালিসিস, স্টক স্পেসিফিক আলোচনা, ইন্ডেক্স স্পেসিফিক আলোচনা, সেখানে মার্কেটের ওভারঅল ভিউ কি, টেকনিক্যাল অ্যানালিসিস, সেখানে প্রাইস অ্যাকশন, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটর, সমস্ত কিছু, ডেটা অ্যানালিসিস, সমস্ত কিছু হয়ে থাকে। র্যান্ডম আমাদের ভিডিও এখানটা রেগুলার যায় এবং সেখানটায় এক্সেপশন ডেজ থাকছে, যে দিনকে ছুটি থাকছে, মানে স্টক মার্কেট বন্ধ থাকছে, বা শনিবার রোববার মার্কেট যখন বন্ধ থাকে, বা কোনো উইকডেজ এর ভেতরে যদি হলিডে থাকে, সেগুলো বাদ দিয়ে কিন্তু আমরা রেগুলার আমাদের এখানে পোস্ট মার্কেট অ্যানালিসিস, উইকলি মার্কেট অ্যানালিসিস যেতে থাকে। অ্যাজ ওয়েল এজ এটা ফেসবুক আমাদের পেজ, এখানে এসে কাইন্ডলি একটু ফলো করুন পেজটাকে আরো বেশি করে ইনফরমেশন পাওয়ার জন্য, কারণ এখানেও কিন্তু আমাদের রেগুলার দুটো চ্যানেলে কিন্তু আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস যেতে থাকে, এবং সেখানেও কিন্তু আপনারা অনেক ইম্পর্টেন্ট রেগুলার মার্কেটের কথা শুনতে পাবেন। মার্কেটের গল্প বা মার্কেট কি কাহানি যাই বলুন, সমস্ত কিছু জানতে পারবেন এই দুটো চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তো আজকে তাহলে এখানেই আমরা এন্ড করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন সিরিজে আপনাদের পাবো, সেটাই আমার অপেক্ষা রইল। তো সকলকে ধন্যবাদ। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, গুড ডে টু এভরিওয়ান।